আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু আন্তর্জাতিক নারী সঙ্গীত দিবস এমনও দিন আছে নাকি ক্যালেন্ডারে? আছে আছে। সঙ্গীত জগতে একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন এই দিনটার কথা। সঙ্গীত শিল্পে নারীদের অবদান, সাফল্য এবং প্রতিভাকে উদযাপন করার লক্ষ্যে প্রতি বছর 28 মার্চ তারিখটাতে এই আন্তর্জাতিক নারী সঙ্গীত দিবসটি পালন করা হয়। এই বিশেষ দিনটায় সঙ্গীতের সকল ক্ষেত্রে ছড়িয়ে থাকা নারীদের কাজকে সম্মান জানানো হয়। নমস্কার, আমি সুজয় নীল। আজকের এই বিশেষ দিনে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, আরও একটা নতুন এপিসোডে আমি চলে এলাম আপনাদের টিভির সামনে। এই আন্তর্জাতিক নারী সঙ্গীত দিবসের সূচনা হয় 2008 সালে। আসলে মার্চ মাসের 8 তারিখ সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হয়। ফলে লিঙ্গ সমতার আলোচনাটা যাতে সঙ্গীতের ক্ষেত্রেও ছড়িয়ে পড়তে পারে, তাই নিকটবর্তী তারিখ হিসেবে মার্চ মাসের 28 তারিখটাকে বেছে নিয়েছিলেন সকলেই। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখতে পাবেন সঙ্গীত জগতের নারীরা বিভিন্ন সময়ে নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কখনো সেটা লিঙ্গ বৈষম্য, কখনো বেতনের ফারাক, আবার কখনো সমাজের অদৃশ্য বাধা। কিন্তু তা সত্ত্বেও ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন নারী সঙ্গীত জগৎকে আলোকিত করে রেখেছেন নিজেদের অতুলনীয় প্রতিভার আলোকে। আজ এই এপিসোডের শুরুতে কথা বলবো তেমনই কিছু নারীদের নিয়ে। প্রথমেই কথা বলি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিছু নারী পথপ্রদর্শকের বিষয়ে। কর্ণাটক সঙ্গীতের কিংবদন্তি গায়িকা এম.এস. সুব্বলক্ষ্মী নিজের অপার্থিব কণ্ঠস্বর এবং মনোমুগ্ধকর মঞ্চ উপস্থিতির জন্য অমরত্ব লাভ করেছেন। তিনি ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম সঙ্গীত শিল্পী। পাশাপাশি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড জেতা এবং প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে পারফর্ম করা, এই দুটো বিরাট কৃতিত্বও রয়েছে শিল্পী এম.এস. সুব্বলক্ষ্মীর দখলে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল কুইন বা মল্লিকায়ে গজল বলা হয় বেগম আখতারকে। সমাজের কটূক্তি এবং পক্ষপাতিত্বকে অতিক্রম করে একসময় শাস্ত্রীয় সঙ্গীতের সিংহাসনে বসেন বেগম আখতার। তাই তাঁর গাওয়া গান লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক উজ্জ্বল উদাহরণ। বেনারস ঘরানার আধা শাস্ত্রীয় গায়িকা গিরিজা দেবীকে ভারতবর্ষের ঠুমরি কুইনও বলা হয়। তিনি ঠুমরি, দাদরা এবং অন্যান্য আধা শাস্ত্রীয় ধারায় মনোমুগ্ধকর গান করে এই ধারাগুলোকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলেন। তাই বলা হয় গিরিজা দেবীর জন্যই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে ঠুমরির পুনরুত্থান ঘটে। কত্থক শিল্পী হিসেবে জীবন শুরু করলেও পরবর্তীকালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন শুভা মুদ্গল। খেয়াল, ঠুমরি, দাদরার পাশাপাশি ইন্ডি পপ, ডিভোশনাল এবং প্লেব্যাক সিঙ্গিংয়েও নিজের প্রতিভার ছাপ রেখেছেন শুভা দেবী। 2000 সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা বিভিন্ন সময়ে নারীদের অধিকার নিয়ে সরব হয়েছেন। ভারতীয় সঙ্গীত জগতে যে মানুষটাকে দেবী সরস্বতী হিসেবে মানা হয়, সেই লতা মঙ্গেশকরের শুরুটাও কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই। পরবর্তীকালে লতাজি প্লেব্যাক সিঙ্গিংয়ের জগতে পদার্পণ করেন এবং একজন গায়িকার পক্ষে এক জীবনে যা যা পুরস্কার ও সম্মান অর্জন করা সম্ভব তিনি সেই সব কিছু অর্জন করেন। 2001 সালে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কারেও ভূষিত করা হয় এই মহীয়সীকে। আশা ভোঁসলে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণপ্রাপ্ত এই শক্তিশালী মহিলা প্লেব্যাক সিঙ্গার ভারতীয় সঙ্গীত জগতে ফিউশনের প্রতিকৃত। শাস্ত্রীয় সঙ্গীতের জগৎ থেকে সমকালীন ধারায় অভিযোজিত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গেও কোল্যাব করেছেন আশাজি। আর আশাজির এই ধারায় কিন্তু তারপর থেকে বহন করে নিয়ে চলেছেন এই প্রজন্মের শিল্পীরা। এবার লতাজি এবং আশাজির কথা যখন হলোই, তখন কথা বলতেই হয় ভারতীয় প্লেব্যাক সিঙ্গিং জগতের কিংবদন্তি মহিলা শিল্পীদের নিয়ে। এই বাংলার মাটিতেই যেমন আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের জন্ম হয়েছে, তেমনি গীতা দত্ত, লতাজি এবং আশাজির পরবর্তী সময়ে বলিউড কাঁপিয়েছেন অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পডওয়াল এবং সুনিধি চৌহানরা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যার কথা না বললেই নয়, তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি শ্রেয়া ঘোষাল। মাত্র 16 বছর বয়সে সারেগামা জিতে 2002 সালে দেবদাস ছায়াছবির ব্যারি পিয়া গানটি গেয়ে বলিউডে পা রাখেন শ্রেয়া ঘোষাল। তারপর 24টা বছর পেরিয়ে গেছে। এই 24 বছরে 5 বার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ 240 খানা অ্যাওয়ার্ড জিতেছেন শ্রেয়া ঘোষাল। ইতোমধ্যেই 3000-এরও বেশি গান গেয়ে ফেলেছেন তিনি। শ্রেয়া ঘোষালের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গেলে বলতেই হয় আমেরিকার ওহাইওতে পালিত হওয়া শ্রেয়া ডের বিষয়ে। 2010 সালে ওহাইওতে পারফর্ম করতে যান শ্রেয়া ঘোষাল। ওখানকার তৎকালীন গভর্নর টেড স্ট্রিকল্যান্ড শ্রেয়া দেবীর কণ্ঠের জাদুতে এতটাই আচ্ছন্ন হয়ে যান যে তিনি 26শে জুন তারিখটাকে শ্রেয়া ডে হিসেবে ঘোষণা করে দেন এবং আজও ওই দিনটা ওহাইওতে দারুণভাবে সেলিব্রেট করা হয়। এই মার্চ মাসের 12 তারিখেই জন্মদিন গেল শ্রেয়া ঘোষালের। তাহলে বুঝতে পারছেন তো কেন এই মার্চ মাসেই আন্তর্জাতিক নারী সঙ্গীত দিবস পালন করাটা জরুরি হয়ে পড়েছিল। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বিভিন্ন পপুলার কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ নিয়মিত আপনাদের সামনে আমি নিয়ে আসি।
সুকুমার রায়ের অনেক মজার ছড়া নিশ্চয়ই আপনারা ছোটবেলায় পড়েছেন। এআই ব্যবহার করে সুকুমার রায়ের এই ছড়াগুলোকে নতুনভাবে তুলে ধরেছেন সুজয় সরকার। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেও দীর্ঘদিন ধরে গ্রাফিক্স এবং ভিজুয়াল মিডিয়াতে কাজ করে চলেছেন এই মানুষটা। তার তৈরি ভীষণ জনপ্রিয় একটা কন্টেন্ট রইল আপনাদের জন্য। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদের আলেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন টাক খড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছনা পাতে শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে? এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোরে? এবার কথা বলবো বিশ্ব পিয়ানো দিবস নিয়ে। এটা একটা অদ্ভুত দিন। যে বছরে লিপিয়ার সেই বছরেই দিনটা পালিত হয় 28শে মার্চ, আর অন্যান্য বছর দিনটা পালিত হয় 29শে মার্চ তারিখে। এর নেপথ্যে থাকা কারণটা হলো একটা পিয়ানোতে 88টা কি থাকে, তাই প্রতি বছরের 88তম দিনে পালিত হয় এই বিশ্ব পিয়ানো দিবস। 2015 সালে জার্মান পিয়ানিস্ট এবং সুরকার নিলস ফ্রাহাম এই দিনটার প্রতিষ্ঠা করেন। এই দিনটায় পিয়ানো এবং তার সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, সুরকার, নির্মাতা এবং টিউনারের অবদানকে উদযাপন করা হয়। মার্চ মাসের এই শেষ সপ্তাহটা কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ দিবস দিয়ে সাজানো। যেমন গত 22শে মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হলো ওয়ার্ল্ড ওয়াটার ডে। জাতিসংঘের উদ্যোগে 1993 সাল থেকে পালিত হওয়া এই দিনটার মূল উদ্দেশ্য হল স্বাদু জলের অপরিহার্যতা এবং তার সীমিত ভাণ্ডার সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা। জল ছাড়া জীবন তো অসম্ভব, তা সে গৃহস্থ বাড়ি হোক কিংবা কৃষিক্ষেত্র, কলকারখানা হোক কিংবা চিকিৎসা কেন্দ্র। মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় জলের কোনো বিকল্পই নেই। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের বহু মানুষই নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত, এবং তার সঙ্গে বিশ্বজুড়ে জল সংকট ক্রমশ বাড়ছে। 2026 সালে বিশ্ব জল দিবসের থিম ছিল ওয়াটার অ্যান্ড জেন্ডার, অর্থাৎ জল এবং লিঙ্গ সমতা। এই থিমের মাধ্যমে জানানো হয়েছিল কোথাও জল সংকট হলে সেখানকার নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই জল সংরক্ষণে নারীদের নেতৃত্ব এবং অংশগ্রহণ বাড়াতে হবে। আসুন আজ এই শোয়ের মাধ্যমে আমরা সকলে জল সংরক্ষণ করার, জল দূষণ রোধ করার এবং সকলের জন্য নিরাপদ জল নিশ্চিত করার প্রতিজ্ঞা নিই। কারণ জল বাঁচানো মানে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো। এই যে আমরা সমবেতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ঠিক এমনভাবেই কিন্তু এই বছর মার্চ মাসের 28 তারিখ বিশ্বব্যাপী বহু মানুষ 60 মিনিট ধরে একত্রিত হয়ে একটা আশ্চর্য প্রচেষ্টায় সামিল হবেন, যে প্রচেষ্টার নাম আর্থ আওয়ার। প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী এই আর্থ আওয়ার পালিত হয়। এবছর 28শে মার্চ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ অপ্রয়োজনীয় আলো নিভিয়ে দিয়ে 1 ঘন্টা পৃথিবীর জন্য উৎসর্গ করবে। বিশ্বব্যাপী এই উদ্যোগ শুরু হয়েছিল 2007 সালে, যার প্রধান উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করা। এই দিন পৃথিবীর বিভিন্ন জায়গা হঠাৎই 1 ঘন্টার জন্য অন্ধকারে ডুবে যায়। বৈদ্যুতিক আলোর পরিবর্তে জ্বালানো হয় মোমবাতি। ভারতবর্ষের বিভিন্ন শহরে ডিনার ইন দ্য ডার্ক নামের একটা কমিউনিটি ইভেন্টও চলে এই 1 ঘন্টায়। শুনতে মাত্র 1 ঘন্টা সময় মনে হলেও লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই উদ্যোগ বিরাট পরিবর্তন আনতে সক্ষম। তাই চলুন এবছর আমরাও গিভ অ্যান আওয়ার ফর আর্থ উদ্যোগের মাধ্যমে 28শে মার্চ রাত 8:30 থেকে 9:30 অবধি আলো নিভিয়ে পৃথিবীকে 1 ঘন্টা উৎসর্গ করি। এবার কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে। বাড়িতে টিনের ছেলে মেয়ে থাকলে তাদের নানা বয়সন্ধির সমস্যা বাবা মায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সমস্যার সমাধানে বাবা মাকে আইডিয়াল প্যারেন্টিং টিপস দিচ্ছেন মনোবিদ অনন্যা সেনগুপ্ত। আপনার বাড়িতে কি টিনেজ ছেলেমেয়েরা রয়েছে যাদের বয়স মোটামুটি 13 থেকে 18 বা 20 বছর বয়স? এই বয়সটাকে আমরা
সাইকোলজিক্যালি ঝড়ঝঞ্ঝার কাল বলি। ওদের এই সময় বিভিন্ন রকমের শারীরিক চেঞ্জেস হয়, সে কারণে মানসিক পরিবর্তনও বিভিন্ন হয়। বিভিন্ন হরমোনের ক্ষরণের জন্য ওদের আবেগগত কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। সাধারণভাবে এই কিশোর কিশোরীদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটি খুব সমস্যা হয়। তাদের মনে হয় তাদের বন্ধুরাই হচ্ছে তার পরম বন্ধু এবং মা বাবা বা কাছের বড় মানুষরা তার সবচেয়ে বড় শত্রু। তাদের পড়াশোনায় অমনোযোগিতা শুরু হয়, কিছুতেই পড়ায় মন দিতে চায় না এবং মন দিতে পারে না। মোবাইল দেখার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যায়। স্ক্রিন টাইমিং এতটাই বেড়ে যায়, তারা বুঝতে পারে তাদের কালকে পরীক্ষা বা দুদিন বাদেই হয়তো বড় একটি এক্সামিনেশন রয়েছে, কিন্তু কিছুতেই নিজেকে পড়ায় মনোযোগ দেওয়াতে পারে না। তাদের বন্ধুরা তাদেরকে কোথাও কি চিট করছে বা তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে না, এটাও কিন্তু তাদের সবসময় মনে হয়। তাদের মনে হয় তাদের আবেগটা কোনোভাবেই কারুর কাছেই ইম্পর্টেন্ট নয়, তারা নিজেদেরকে মূল্যহীন মনে করে। কখনো কখনো কিশোর কিশোরীদের মধ্যে সুইসাইডের প্রবণতাও দেখতে পাওয়া যায়। তাদের ভেতরে আবেগের জায়গাটা এতটাই সমস্যাজনিত থাকে যে তারা নিজেদেরকে আঘাত করে আরাম পেতে চায়। যেরকম আমাদের কাছে চেম্বারে এসে তারা বলে, তারা যদি তাদের শরীরে নিজের রক্ত নিজেই দেখতে পায় তারা অনেকটা রিলিফড ফিল করে। কখনো তারা দেয়ালে মাথা ঠোকে, নিজেকেই মারে, বা এরকমও কখনো কখনো কিছু কেসেসে আমরা দেখতে পাই যে বাড়ির বড়দের গায়ে হাত তুলে দিচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এমন কিছু চাইছে যেটা তক্ষুনি তাদেরকে দিতে হবে। তাহলে এই সময়ে বাবা মারা কি করবেন? তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদের আবেগকে গুরুত্ব দিন এবং তাদের বন্ধু হয়ে উঠুন। আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি যে মা বাবারা সবসময় মা বাবা হবেন না, চেষ্টা করুন বন্ধু হতে। তাহলে দেখবেন ওদের এই যে একটি ঝড় ঝঞ্ঝার সময়, ওদের মনের ভেতর যে ঝড় ঝাপটা চলছে সেটা ওরা খুব সহজেই ম্যানেজ করতে পারবে। ভালো থাকবেন। ওদেরকে ভালো রাখলেই কিন্তু আমাদের দেশের বা আমাদের সমাজের ভবিষ্যৎ নাগরিকদের আমরা ভালো রাখবো এবং ওরাই কিন্তু আমাদের সুন্দর সমাজ গড়ে দেবে। ভালো থাকবেন। ধন্যবাদ। এবার কথা বলার সময় এসেছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংকট নিয়ে, আর সেটা হলো গ্যাস সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এলপিজি আমদানি ব্যাহত হওয়ায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বেশ কিছুদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন। আর ঠিক সেই সময়ই ভারতবর্ষের বিজ্ঞানীদের হাত ধরে এলপিজির একটা সম্ভাব্য দেশীয় বিকল্প উঠে এসেছে, যার নাম ডাইমিথাইল ইথার বা ডিএমই। পুনের সিএসআইআর এনসিএল এর বিজ্ঞানীরা গত 20 বছরের চেষ্টায় এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন। এবার বলি এই ডিএমই তৈরি কিভাবে হয়। এটা মূলত মিথানল থেকে বানানো হয়। এই মিথানল কিন্তু কয়লা, জৈব বর্জ্য কিংবা বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকেও পাওয়া যায়। এক ধরনের বিশেষ ক্যাটালিস্টের সাহায্যে এই মিথানলকে ডিএমইতে পরিণত করা হয়। কিন্তু কেন এটা এলপিজির থেকে ভালো? আসলে ডিএমই হলো পরিশোধিত জ্বালানি, যা জ্বলার ফলে কালি, ধোঁয়া কিংবা বিষাক্ত গ্যাস প্রায় উৎপন্ন হয় না বললেই চলে। আর ডিএমইর মাধ্যমে রান্নার সময় বেশি তাপ পাওয়া যায়, যার ফলে কম গ্যাস খরচ হয়। তাই এলপিজির সঙ্গে এই ডিএমই মিশিয়ে অনায়াসেই ব্যবহার করা সম্ভব, যার জন্য সিলিন্ডার, ওভেন কিংবা রেগুলেটর কিছুই বদলাতে হবে না। ভারতে বর্তমানে দিনে 250 কেজি ডিএমই তৈরি হচ্ছে। শীঘ্রই বড় প্ল্যান্টের মাধ্যমে দিনে 2.5 টন ডিএমই উৎপন্ন হবে। আর এলপিজির সঙ্গে যদি মাত্র 8% ডিএমই মেশানো যায়, তাহলে বছরে প্রায় 9,500 কোটি টাকার এলপিজি আমদানি কমবে। ফলে এটা আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে সাহায্যও করবে। সর্বশেষ খবর দিই বিনোদনের। সিনেমার পর্দায় যেমন ধুরন্ধর 2 ঝড় তুলেছে, তেমনি আগামী 28শে মার্চ থেকে টিভির পর্দায় ঝড় তুলতে হাজির হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধুরন্ধররা। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিরাট কোহলির দল আরসিবি ঘরের মাঠে খেলতে নামছে হায়দ্রাবাদের বিরুদ্ধে। আইপিএলের এই 19তম সিজনে মোট 84টা ম্যাচ খেলা হবে। গ্রুপ লিগের খেলা চলবে 28শে মার্চ থেকে লেট মে অবধি, আর প্লে অফের খেলা শুরু হবে 26শে মে থেকে। তবে ফাইনাল কিন্তু হবে 31শে মে বেঙ্গালুরুতেই। ও আরেকটা কথা, এবারের আইপিএল এর মূল বিশেষত্ব হলো এই প্রথমবার আইপিএল এর সমস্ত দলই একজন ভারতীয় ক্যাপ্টেনের আন্ডারে খেলতে নামবে। এটা সত্যি একটা দারুণ বিষয় হতে চলেছে। তা আইপিএল এ আপনার ফেভারিট দলের হয়ে গলা ফাটাতে আপনি প্রস্তুত তো? শেষ পাতে একটু মিষ্টি মুখ হয়ে যাক। আমাদের প্রিয় মিষ্টি রসগোল্লার ইতিহাস জানতে শব্দবাজির তন্ময় পৌঁছে গিয়েছিল শহরের প্রাণ কেন্দ্রে। আরও কি কি খুঁজে বের করলো সে, দেখুন শব্দবাজি সেগমেন্টে।
মিষ্টি এমন একটা জিনিস যে বাঙালি যদি একবার খায় তাহলে সে বারবার খাবে, আবার খাবে। আসলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটাতে এলে আপনি রসগোল্লা না খেয়ে যেতে পারবেন না, আবার আবার খাবো খেতে চাইবেন, আপনি রসমালাইও খেতে চাইবেন। আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়, অর্থাৎ এসপ্ল্যানেডে কেসি দাসের দোকানে। যে দোকানে এলে আপনি রসগোল্লা পাবেন সেই রসগোল্লা যা তৈরি করেছিলেন নবীন চন্দ্র দাস। নবীন ময়রা দীর্ঘদিন ধরে রসগোল্লাকে জমাট বাঁধাতে চাইছিলেন, কিন্তু সেটা কিছুতেই জমছিল না। সেই অবস্থা তার হাতে এসে পৌঁছায় কটেজ চিজ, পর্তুগিজদের অবদান। এবং এই পর্তুগিজদের অবদানের হাত ধরেই বলা হয় যে রসগোল্লার জমাট বাঁধে, তাকে রসে ডুবিয়ে নির্দিষ্ট সময় ধরে তাকে ঠিকমতো ফুটিয়ে তা শেষ পর্যন্ত যে জায়গায় পৌঁছায় তারই নাম দেন নবীনচন্দ্র দাস রসগোল্লা। তো এই যে রসগোল্লা এলো, সেখানে কি তিনি থেমে গেলেন? না, তিনি তারপরে কিন্তু আবার নানান পরীক্ষা নিরীক্ষা করতে থাকলেন। এবং বলা হয় যে কাশিমবাজারের মহারানী তিনি একটা বিশেষ ধরনের মিষ্টি খাবার বায়না নাকি করেছিলেন। সেই মিষ্টির উপকরণ এবং তার স্বাদ এতটাই ভালো হয়েছিল যে রানীমা সেই মিষ্টি খাওয়ার পর বলেছিলেন তিনি আবার খেতে চান। তো সেই জন্য নবীনচন্দ্র দাস তখন তার নামই দিয়ে দিলেন আবার খাবো। নবীনচন্দ্র দাসের ছেলে অর্থাৎ কৃষ্ণচন্দ্র দাস, এই কেসি দাস যে ব্র্যান্ড নেমটা যেখান থেকে এসেছে আর কি, তিনি আবার রসগোল্লা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন। এই পরীক্ষা নিরীক্ষা করতে করতে 1930 সাল নাগাদ রাজাবাজার সায়েন্স কলেজে তারা এমন একটা পদ্ধতি প্রথম আবিষ্কার করলেন, যেখানে তখন সিভি রামান রয়েছেন, তারই বলা যায় হয়তো তত্ত্বাবধানে, যে তখন থেকে রসগোল্লাকে ক্যান করা শুরু হলো। অর্থাৎ ক্যানের মধ্যে নির্দিষ্ট একটা পদ্ধতির মাধ্যমে রসগোল্লা জমানো শুরু হলো, যে কারণে আমরা ক্যান্ড রসগোল্লা পেলাম, যে কারণে সেই রসগোল্লা তারপর সারা দুনিয়াতে ছড়িয়ে যেতে পারলো। আর রসগোল্লা যে মাত্র 24 ঘন্টা আয়ু, তার আয়ু অনেকটা বেড়ে গেল। শব্দবাজির মাধ্যমে বাংলা শব্দের গল্প, একটা বাংলা শব্দের ইতিহাস, সেগুলো প্রত্যেকে এসেছে। এই যে রসগোল্লা, অমৃতকুম্ভ, আবার খাবো, যে বিভিন্ন মিষ্টির নাম, সেগুলো যে বংশের হাত ধরে, বিশেষ করে রসগোল্লা যে বংশের হাত ধরে জন্ম এবং বিখ্যাত হওয়া, সেই নবীনচন্দ্র দাস, কৃষ্ণচন্দ্র দাস, তাঁদেরই বংশধর শ্রী ধীমান দাস, এই প্রজন্মের ধারক বাহক কেসি দাসের, তাঁরই বাড়িতে আমরা ঢুকবো, যে কারণে এই রসগোল্লা ভবন দেখতে পাচ্ছেন। আর এখানে ঢুকে তার মুখ থেকে জানতে পারবো এই রসগোল্লা, অমৃতকুম্ভ, এই মিষ্টিগুলোর নাম কি কারণে এইরকম হয়েছে। চলুন শোনা যাক সেই গল্প। আমাদের মিষ্টি করা নিয়ে অনেক রকমের গল্প আছে। আমার ঠাকুরদাদার শেষ সৃষ্টি বলতে গেলে, মানে স্বর্গীয় শারদাচরণ দাসের, উনি তখন সেরিব্রাল স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী 1983 সাল থেকে। তো তাও ওই শুয়ে শুয়েই উনি অনেক রকম চিন্তা করে যেতেন, কারখানা থেকে ওনার কারিগরদের ডেকে বোঝাতেন। যাই হোক, একসময় উনি ঠিক করলেন ওনার যে একটা যদি কুম্ভর মতন কিছু করা যেতে পারে, আর তার ভেতরে ছানার পায়েসটা খুব স্মুথ একটা ছানার পায়েস। অন্যদের ছানার পায়েসের সঙ্গে আমাদের একটা তফাৎ আছে। আমাদের পুরো একটা সন্দেশের ক্রিম, ছানার ক্রিমের মতন, অনেকেই মুখে মুখে বলতেন যে আহা, এটা খেয়ে অমৃত খেলুম মনে হচ্ছে। সেইটাই ভেতরে উনি ভাবলেন যে ওইটা এত পপুলার, ওইটা যদি ভেতরে দেওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের সব কিছুই রসের জন্যেই আমাদের নাম বেশি, রসগোল্লার ইনভেনশনের পর থেকে, তারপরে রসমালাই, যাই হোক, তো সেটা উনি রসেতেই কিন্তু প্রথমে ট্রাই করছিলেন। তো সেটা ঠিক মানে শেপটাও আসছিল না, ওটা দাঁড়াচ্ছিল না ঠিক করে। তো যাই হোক, আলটিমেটলি আবার ওটা চেঞ্জ করে কস্তুরা পাক যেটা বলা হয়, মিডিয়াম পাক আর কি, যেটা তার ভেতরে ছানার পায়েস দিয়ে আর ওপরে ওই টুপি একটা থাকতো, ঢাকনা আর কি। সেইটার এবার নামকরণ, যেহেতু ওটা কুম্ভ, অমৃত, আর ভেতরে অমৃত দেওয়া, অমৃত কুম্ভ। আর সেই বছরই আবার ওই 12 বছর অন্তর যে মহাকুম্ভ হয়, এটা আমার যদ্দূর মনে 1988 সালে মহাকুম্ভ হয়তো ছিল, সেই বছরই কিন্তু এই সৃষ্টি হয়। এটা যদ্দূর মনে 2017-18 সালের এরকম সময় হবে। এটা বোধহয় ঠিক দুর্গা পুজোর আগেই হবে, বা পয়লা বৈশাখের আগের একটা কোনো সময়। তখনই প্রেস থেকে ফোন আসে আমাদের কাছে প্রায় প্রত্যেক বছর, যে দাদা এবছর নতুন কি হচ্ছে। এখন তো ফিউশনের যুগ আর কি। তা ফিউশনের সবাই তো এই বিদেশি ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে ফিউশন করে। তা আমার ভাবলাম যে যদি আমাদের নিজস্ব মিষ্টি দিয়েই ফিউশন করা যায়, ভারতীয় মিষ্টি দিয়ে। তো তখন এবার গাড়িতে যেতে যেতেই একটা মিষ্টি দোকান দিয়ে পাস করছি, সেখানে কালো জাম বিক্রি হচ্ছে। তো সেই কালো জামটা নিয়ে আমি তখন ভাবতে শুরু করলাম। আমার ফ্যাক্টরিতে যখন যে প্রোডাকশান সুপারভাইজার ছিলেন,
তো তাকে ফোন করে বললাম যে ঠিক আছে একটা কালোজাম নাও, নিয়ে ওটাকে হাফ স্লাইস করে এবং তার উপরে সন্দেশের ডিজাইন করো, সন্দেশের ক্রিম দিয়ে ডিজাইন করে, আর মাঝখানটা একটা হলো যেটা হচ্ছে সেটাতে আমাদের যে বোঁদে, মানে একদম ট্রেডিশনাল বোঁদে, দরবেশ নয়, সেইটার যেটা দুটো কালার আর কি, মানে লাল আর অরেঞ্জ, সেইটা ঝুড়ো দরবেশ ওপরে যতটা ধরে এটা একটা চূড়োর মতন হলো করে আমাকে এবার বলো কীরম খেতে লাগছে বা দেখতে কীরম লাগছে। তাই ওরা তো কিছুক্ষণ পর আবার আমাকে যেই স্কুপ করছি তখন কালোজামের শেলটা, যেহেতু মোটা কালোজামের শেল, সেইটা থেকে যাচ্ছে কাপে, ওটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না ওটা। তাহলে ঠিক আছে, তাহলে সফটওয়্যার ভার্সন অফ কালোজাম হচ্ছে লালমোহন আমাদের, তো সেই লালমোহনটাকে ট্রাই করো। তো লালমোহন ট্রাই করতে কিন্তু ফ্যান্টাস্টিক হয়ে গেল। তো এইবার আমাকে সেই সুপারভাইজার বলছে যে স্যার এরকম এটা তো হয়েছে, আমার যে করেছে কারিগর সে একটু ইয়ার্কির ছলেই তাকে বলেছে এত তো খাটছি, তাহলে আমি কি পাবো? তাহলে এটা কে বলেছে, কাকে দিয়ে করিয়েছো? তা তো বললো ওর নাম বিনয়। তাহলে খুব ভালো, তাহলে ওই মিষ্টিটার নামই বিনয়শ্রী করে দাও। তাই সেই থেকে বিনয়শ্রী নামে, এবং তারপর তো খুব ভালো চলে মিষ্টিটা। দেখতে পাচ্ছেন বোধহয় এখানে শুভ কার্য লেখা রয়েছে। বাঙালির বিভিন্ন শুভ কার্যের রসগোল্লার ভূমিকা যথেষ্ট, মানে বাঙালি অনেক ক্ষেত্রে না ভালো কাজ শুরু করতে চায় রসগোল্লা দিয়ে। খেয়াল করে দেখুন, বর বিয়ে করতে যাচ্ছে, তাকে বরণ করা হচ্ছে মুখে রসগোল্লা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমিও রসগোল্লা মুখে দেবো, তবে তার আগে এই রসগোল্লার যে গল্পটা বলছিলাম, সেখানে শিশু দিবস 14ই নভেম্বর দিনটা বাঙালির রসগোল্লার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আপনি হয়তো জানেন না এই দিনটা এখন রসগোল্লা দিবস হয়ে গেছে। তার কারণ বছর কয়েক আগে এই রসগোল্লা নিয়ে একটা মহাযুদ্ধ বেঁধেছিল বাংলা আর উড়িষ্যার মধ্যে। সোনু সামন্ত নিয়ে কিচ্ছু নয়, রসগোল্লা নিয়ে। রসগোল্লা কার? এ বলে আমার, ও বলে আমার। ইতিহাস প্রমাণ করার চেষ্টা করছেন ওড়িয়ারা যে তারা রসগোল্লার জন্ম দিয়েছেন, বাঙালি প্রমাণ করেছে শেষ পর্যন্ত যে না, রসগোল্লা আসলে বাঙালির বা বাংলার, এবং সেই জন্য রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে বাংলার রসগোল্লা হিসেবে 14ই নভেম্বর। তো এই যে ব্যাপারটা ঘটলো, এই যে খুব মিষ্টি একটা ব্যাপার ঘটলো, তো সেই আনন্দে তো আমি একটা মিষ্টি খাবোই। কিন্তু আপনি কি খাবেন? আপনি যেটা খাবেন সেটা হচ্ছে এই রসমালাই হতে পারে, আবার খাবো হতে পারে, রসগোল্লাও হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনি একটা বাংলা শব্দে খেলা খাবেন বা খেলবেন। ওই যে শব্দবাজি যেটা ফাটবে আপনার মগজে, বাঙালি মগজে যেটা ফাটাই প্রত্যেকটা এপিসোডে। তো শব্দবাজির এইবারে যে খেলাটা খেলবো তার নাম হচ্ছে লোপাট। তার কারণ এই রসগোল্লা দুটো একটু পরেই লোপাট হয়ে যাবে, আমার পেটে যাবে। লোপাটে কি করি, কয়েকটা বাংলা অক্ষর দিয়ে দেওয়া থাকে, এই যেমন আপনি একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন, সেখান থেকে কয়েকটা চিহ্ন আমি লোপাট করে দিয়েছি, আকার উকার ইত্যাদি। তো লোপাট করে দেওয়া চিহ্নগুলোকে ঠিকঠাক জায়গায় বসালে একটাই তার সমাধান হয়। এইবার যে অক্ষরগুলো আপনি দেখতে পাচ্ছেন তাদের গায়ে যদি ঠিকঠাক জায়গায় আপনি অক্ষরের সঙ্গে চিহ্ন বসান তাহলে একটাই শব্দ হতে পারে। এই শব্দটা আপনাকে চিনতে হবে, তাহলে আপনি উদাহরণ পেয়ে গেলেন। এই উদাহরণের ভরসায় এবার আপনাকে পরপর 3টে আরও শব্দ চিনতে হবে, আর সেই শব্দ 3টে চিনতে পারলে আপনাকে ইমেলের মাধ্যমে সেই উত্তর পাঠাতে হবে আমাদের কাছে। আর আপনি উত্তরটা কোথায় পাঠাবেন? এই দেখুন নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেল আইডি দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে পাঠাতে হবে আপনার ঠিকঠাক উত্তর। তাহলে সামনের সপ্তাহে আপনিও ঠিক উত্তরের তালিকায় আপনার নাম দেখতে পাবেন। গত সপ্তাহে যারা ঠিকঠাক উত্তর দিয়েছিলেন তাদের নাম এই রইল স্ক্রিনে। আমার হাতে এই যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলে নিশ্চয়ই আপনি ফলো করতে শুরু করেছেন আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানাতে ভুলবেন না যে আরও আপনি কী কী দেখতে চান যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, মিষ্টি খাওয়ার পর্ব শেষ। সামনের পর্বে বাংলা শব্দে কোন গল্প আর নতুন কোন কাহিনী আমি আপনাকে শোনাবো জানতে গেলে দেখতে ভুলবেন না যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। এই ছিল আমাদের আজকের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। এই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে প্রতি শনিবার সন্ধ্যে 6:30টায় ডিডি বাংলায়, এবং মিস করে গেলে মঙ্গলবার দুপুর 12টায়। আর আপনিও যদি এই অনুষ্ঠানের অংশ হতে চান, মানে আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে আমাদের মেইল করুন ddbanglasocialmedia@gmail.com এ। আর হ্যাঁ, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, নমস্কার।